স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনে খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রাহুল রাহা এবং মাসলাইন মিডিয়া সেন্টার এমএমসির চিফ অফ অপারেশনস আরশাদ সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। মূলত আমরা গতকাল সারাদিনে যে ঘটনাগুলো ঘটেছে তার দু একটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে এক নজরে আমি একটু সেই ঘটনাগুলো দেখে আসতে চাইব। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিকেলে মহানগর দায়রা জজ জহুরুল হক এই আদেশ দেন। 2012 এবং 2013 অর্থ বছরে আয়কার রিটার্নে ওনার সম্পদের পরিমাণ 16 কোটি টাকা দেখিয়েছেন। যখন দুর্নীতি দমন কমিশন ওনাকে নোটিশ দিল, দুর্নীতি দমন কমিশনে উনি সম্পদের পরিমাণ দেখিয়েছেন 5 কোটি 20 লাখ টাকা। আমাদের বক্তব্য ছিল বাকি 10 কোটি 86 লক্ষ 81,669 টাকা, এই টাকা উনি গোপন করেছেন এবং ওনার এই আয়টা কোত্থেকে আসলো, কীভাবে আসলো, উনি দুর্নীতি দমন কমিশনে এই ধরনের কোনো ব্যাখ্যা দেন নাই। অবশেষে মামলা থেকে মুক্তি পেলেন র্যাবের গুলিতে পা হারানো যুবক লিমন হোসেন। 3 বছর আগে র্যাবের করা 2টি মামলার একটি গত বছর প্রত্যাহার হলেও নানা কারণে অন্য মামলাটি প্রত্যাহার আবেদনের শুনানি পিছিয়ে ছিল 10 দফা। অবশেষে ঝালকাঠি মুখ্য বিচারিক হাকিম আবু শামীম আজাদ লিমনকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। আজকে এই দুটি মামলা থেকেই লিমনকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে লিমন নির্দোষ ছিল এবং তাকে র্যাব অন্যায়ভাবে গুলি করে হত্যা চেষ্টা করেছিল। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া মন্ত্রী লতিফ সিদ্দিকীকে নিজ দায়িত্বে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। টাঙ্গাইলের কালীহাতিতে একটি সেতু উদ্বোধনের সময় তিনি একথা বলেন। আমরা তার আসার কোনো দায়িত্ব নেব না। আমাদের এখানে আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি নিজ দায়িত্বে আসতে পারেন। তিনি যদি আমাদের দল থেকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার হন তাহলে তিনি আওয়ামী লীগ দলের এমপি থাকবেন। কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হয়েছে ফকির লালন শাহর 124তম তিরোধান দিবস। এই উপলক্ষে লালন মাজারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। মাজারের ভেতরে বসেছে বাউলদের আসর, বাইরে চলছে আলোচনা সভা। উৎসবকে ঘিরে কালী নদীর পাড়ে বসেছে 5 দিনের গ্রামীণ মেলা। 124 বছর ধরেই তার তিরোধান দিবস পালিত হয়। তার অনুসারী অনুরাগীরা এটা পালন করে থাকেন। আনুশকা ইমাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাহুল ভাই, দেখছিলেন, আপনি জানেন যে পা হারানোর প্রায় 3.5 বছর পর লিমন তার 2টি মামলা থেকেই সবশেষ, মানে গতকালকে একটি এবং তার কিছুদিন আগে একটি থেকে মুক্তি পেয়েছে। লিমন এই ঘটনাটি যখন ঘটেছিল, তারপরে মামলা, এই সবগুলো ঘটনার আগে তার 2টি পা ছিল, আর গতকালকে যখন সবকিছু থেকে তার মুক্তি মিলল তার একটি পা। এক্ষেত্রে এই মুক্তি পাওয়াটা কি আপনার কাছে যথেষ্ট মনে হয়? মামলা থেকে মুক্তি পাওয়াটা, মুক্তি পাওয়াটাই তো প্রমাণ করছে এখন তার ক্ষতিপূরণ পাওয়া দরকার। আচ্ছা, আমার বিবেচনা যেটা বলে সেটি হচ্ছে যে মুক্তি পাওয়াতে সবাই খুশি, প্রত্যেকটা, আমরা যারা প্রত্যেকে মানবাধিকারের প্রতি সহানুভূতিশীল, মানবাধিকারকে সম্মান করি, সেক্ষেত্রে লিমনের মতো এই মামলা বয়ে বেড়ানো, যে মামলাটি মিথ্যা মামলা এখন প্রমাণিত হলো, সেটি বয়ে বেড়ানো ছিল একটি রাষ্ট্রের জন্য অপরাধ, বিচার ব্যবস্থার জন্য অপরাধ। সেটি থেকে যে লিমন মুক্তি পেল সেটি একটি স্বস্তির ব্যাপার। কিন্তু লিমনের এই ঘটনাগুলোর ভেতর দিয়ে যে পাটা চলে গেল, এটা কিন্তু বিশাল ক্ষতি। সেই ক্ষতি কিভাবে পূরণ করা যায়, আমার মনে হয় সেটিও একটু বিবেচনা করা দরকার। সেটি বিচার বিভাগ নিজস্ব পদ্ধতিতে চিন্তা করতে পারেন, যাকে আমি বলি সুমোটো, উচ্চ আদালত দিতে পারেন যে না এরকম ক্ষতিপূরণ দেওয়া হোক। এমনকি র্যাব কর্তৃপক্ষ চিন্তা করতে পারেন, সরকার চিন্তা করতে পারেন। তারপরেও আমি খুব খুশি, ক্ষতিপূরণ দেবেন কি দেবেন না বাংলাদেশের মতো একটি দেশের প্রেক্ষাপটে সেটি ভবিষ্যতের ব্যাপার। এই যে মামলা থেকে যে রেহাই দেওয়া হলো, অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনী খুবই প্রভাবশালী, সেই প্রভাবশালী বাহিনীগুলো যে বাস্তবতা উপলব্ধি করছে এবং বিচার বিভাগও যে প্রভাবশালী বাহিনীর দ্বারা পুরোপুরি প্রভাবিত হচ্ছেন না, রিয়েলিটির দিকে আসছেন, সেটি কিন্তু আমাদের জন্য আশার খবর। লিমন বলেছে যে সে পড়াশোনা শেষ করে সে তার মতো যারা এই ধরনের হয়রানির শিকার হয় তাদের জন্য কাজ করবে। আসাদ ভাই, আপনার কাছে আমি যেটা জানতে চাই, লিমনের মা বলেছে যে লিমন যাদের বা যে কারণে পা হারিয়েছে তাদের শাস্তি চান তিনি। কাদের উদ্দেশ্য করে বলছে এটা আমরা সবাই বুঝতে পারছি, সেটা এই শাস্তি পাওয়ার সম্ভাবনা আপনার কাছে কতটুকু মনে হয়? শাস্তি পাওয়ার সম্ভাবনাটা তো নির্ভর করছে এই বিষয়টি আসলে আরো কতদূর
সাংবাদিকরা এগিয়ে নিয়ে যাবেন। বিশেষত আমি বলতে চাই যে গণমাধ্যমের মূলত কথা বলছেন। গণমাধ্যমের ভূমিকার কারণেই লিমনের আজকের এই বিচার প্রাপ্তি সম্ভব হয়েছে এবং এই বিচার প্রাপ্তির পরবর্তী পদক্ষেপগুলো সম্ভবপর হবে গণমাধ্যম কর্মীদের দ্বারা। তো এটি নির্ভর করছে মূলত গণমাধ্যম কর্মীরা বিষয়টিকে আরো কতদূর এগিয়ে নিয়ে যেতে পারেন তার উপর। রাহুল যেটা বললেন, না না, আপনি ঠিক, গণমাধ্যমের দায়িত্ব আছে বিষয়গুলোকে তুলে ধরা মানুষের চোখের সামনে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কে শাস্তি পাবে কে পাবে না সেটি তো আদালত সেটি না সে বিষয়ে নিশ্চয়ই আমি সেই আদালতের আমরা প্রসঙ্গে বিষয়টি নিয়ে বলছি কথা না। বলতে পারি যে এটা হলো, এরপর এটা হওয়া উচিত এবং এটা আমাদের বলে যাওয়া উচিত। যদি আমরা, কারণ গণমাধ্যমের কাজ হচ্ছে ক্ষমতাসীনের বিরুদ্ধে দুর্বলের পক্ষে দাঁড়ানো, অত্যাচারের বিরুদ্ধে অত্যাচারিতের পক্ষে দাঁড়ানো। ফলে সেই ক্ষেত্রে আমাদের আমি আপনার ওই প্রসঙ্গটির সাথে একমত যে আপনি বলছেন তার যে একটি পা হারিয়ে গেল সেই ক্ষতিপূরণ কিভাবে সম্ভবপর হবে, বিষয়টি এখন এই পর্যায়ে অবশ্যই। আরশাদ ভাই, আপনি গণমাধ্যমের ভূমিকার কথা বলছিলেন। এরকম ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা আমরা গত কিছুদিনে বেশ শুনেছি, কিন্তু এইসব ঘটনায় সংবাদ মাধ্যম, গণমাধ্যমের ভূমিকা যা ছিল বাকি ঘটনাগুলোতেও, লিমনের ঘটনা ছাড়া, সেটা কি আপনার কাছে যথেষ্ট মনে হয়েছে? নিশ্চয়ই নয়। আপনারা জানেন যে আমরা মাসলাইন মিডিয়া সেন্টার একটি গণমাধ্যম সংস্থা হিসেবে প্রায় 1.5 যুগ ধরে আমরা কাজ করে আসছি স্থানীয় সাংবাদিকতাকে শক্তিশালী করার লক্ষ্যে। আমরা যেটা দেখেছি, স্থানীয় পর্যায়ের যে সংবাদগুলো গণমাধ্যমে উঠে আসে না, যেমন আমি বলতে পারি নোয়াখালীর চরাঞ্চলের যে বিষয়গুলো, সেখানে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়গুলো যথাযথভাবে সংবাদপত্রে উঠে আসে না, কিংবা শুধু সংবাদপত্র না, সেটা অবশ্যই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, কোনো কিছুতেই সেটি উঠে আসছে না। তো সেটা তুলে আনবার জন্য আমরা যে কাজগুলো করেছি, যে প্রশিক্ষণগুলো দেওয়ার চেষ্টা করেছি সাংবাদিকদেরকে, আমাদের কাছে মনে হয় এই বিষয়গুলো বিবেচনা করা উচিত আসলে পেশাদারিত্বের দিক থেকে। স্থানীয় সাংবাদিকরা, স্থানীয় গণমাধ্যমের সাথে যারা যুক্ত, তারা মূলত পেশাদারিত্বের জায়গায় কতখানি রয়েছেন, তাদের দক্ষতা, তাদের মান, সেই জায়গাটার উপর নির্ভর করছে তারা এই সংবাদগুলোকে কিভাবে গণমাধ্যমে তুলে আনতে পারেন তার উপর। সেই দিকটি আমরা কিভাবে দেখব, বিবেচনা করব, সেটি এখন গুরুত্বের সাথে দেখতে হবে। সেটা হচ্ছে স্থানীয়ভাবে যারা প্রচার করেন বা খবর তৈরি করেন বা খবর পাঠান, তার সঙ্গে সঙ্গে যে গণমাধ্যমের সঙ্গে কাজ করেন, টেলিভিশন হোক, পত্রিকা হোক, অনলাইন হোক, তাদের এডিটোরিয়াল পলিসি একটা ফ্যাক্টর। সেক্ষেত্রে এডিটোরিয়াল পলিসি কীভাবে সাপোর্ট করে সেটি একটি বিষয় আছে বলে আমি মনে করি। কারণ সব সময় সব পত্র, পত্রিকা, টেলিভিশন এডিটোরিয়াল পলিসি সেম থাকে না, এক। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশে আপনি জানেন যে দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমরা যখন আঞ্চলিক সাংবাদিকতা প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব, ওই বিষয়গুলো আসবো, কিন্তু বহু সাংবাদিক খুন হয়েছে, বিচার হয়নি। এগুলো কিন্তু সারা দেশে, শুধু দক্ষিণ অঞ্চল না, সারা দেশে বিভিন্ন জায়গাতে খুন হয়েছেন। সেগুলো যে শুধু আমি শেষ করি, সেই জায়গাটাতে যে এই যে এক ধরনের ভয় সাংবাদিকদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিচারহীনতার সংস্কৃতির কারণে, সেটিও কিন্তু পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করেছে। এই জায়গায় রাষ্ট্রের একটি দায়িত্ব ছিল, একজন সাংবাদিক সাহসিকতা নিয়ে কাজ করবেন, খুন হতে পারেন, কিন্তু যদি বিচারটা হতো তখন আরো একজন এই সাহসটা নিতেন, এবং বিচার হলে হতো কি, যারা খুন করেন, যারা অত্যাচার করেন, যারা অপহরণ করেন, তারা কিছুটা শোধরাতে পারতেন, তারা একটু পিছু হতে পারতেন। অবশ্যই রাহুল ভাই, আরেকটা বিষয় আমি একটু মনে করে দিতে চাই, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেক্ষেত্রেও কিন্তু যদিও শুরুতে কিছুটা সমালোচিত হয়েছিল সংবাদ মাধ্যমের ভূমিকা ওই দিন, ওই ঘটনার সময়, পরবর্তীতে কিন্তু সংবাদ মাধ্যমের ভূমিকার কারণে এখন যারা আসলে জড়িত ছিল তারা সবাই কিন্তু কারাগারে। মানে ভালো দিক দিয়ে আসলে কাজগুলো হচ্ছে। আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে এই ধরনের ঘটনাগুলোতে আমরা দেখে থাকি যে আইন শৃঙ্খলা বাহিনী যে বিবৃতি দেয় সেই ধরনের, সেটার উপর ভিত্তি করেই সাধারণত সংবাদগুলো হয়ে থাকে। সংবাদ মাধ্যমগুলো নিজস্ব আপনার যেটা আমরা অনুসন্ধান বলি সেটা খুব বেশি করে না। সেটা আসলে করা কতটা জরুরি? খুবই জরুরি, খুবই জরুরি। এই জায়গায় ব্যর্থতার কথা যদি বলেন, আমারও ব্যর্থতা আছে। মানে আমি শুরুতে নিজের ব্যর্থতা, আমি সাংবাদিকতা করেছি নিজে, যদিও আমি পলিটিক্যাল রিপোর্টিংয়ে ছিলাম, আমি ক্রাইম রিপোর্ট করতাম না, কিন্তু সব জায়গাতে অনুসন্ধানের ব্যাপারটি আছে, সেই কাজটা আমি ঠিক মতো করিনি। এখন আমি প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করি, আমি সেইভাবে অনুসন্ধানী রিপোর্ট তুলে আনতে পারছি না। শুধু আমি বা আমার প্রতিষ্ঠান নয়, প্রত্যেক প্রতিষ্ঠানে 2টো একটি সংবাদপত্র ছাড়া
বেশিরভাগ ক্ষেত্রেই তো এটা হচ্ছে না। জি, এটা রাহুল কার- ভাই, এটা কেন কার- পারছেন না হ্যাঁ। এই প্রশ্নের উত্তরটা আমি নিব। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, আচ্ছা, ঠিক আছে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পরে। ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। রাহুল ভাই, আপনি বিরতির আগে যেটা বলছিলেন যে টেলিভিশন বা পত্রিকাগুলো নিজস্ব অনুসন্ধান খুব বেশি করতে পারছে না, কি কারণে? এটার একটা আমার কাছে একটা বড় কারণ মনে হচ্ছে যে গণমাধ্যম ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। অনেক টেলিভিশন হচ্ছে, অনেক পত্রিকা হচ্ছে, অনেক অনলাইন হচ্ছে, রেডিও হচ্ছে, আরও অন্যান্য মাধ্যম থাকলে সেগুলো আসছে। এত হওয়ার কারণে যেটা হচ্ছে যে মানুষকে সেই সমস্ত লোকেরাও কাজ করার সুযোগ পাচ্ছেন যাদের প্রপারলি ট্রেন্ড আপ হয়ে ওঠেন, সেটি একটি ফ্যাক্টর। সেকেন্ড হচ্ছে যে সাম্প্রতিক সময় না, গত 90-এর দশকের পর থেকে আমরা যদি ধরি যে বাংলাদেশের গণতন্ত্র আসার পরে পলিটিক্যাল কনসাসনেস মানুষের ব্যাপকভাবে কমে গেছে। একটা সময় আপনি যদি সংবাদের কথা বলেন, ইত্তেফাকের কথা বলেন, অবজারভারের কথা বলেন, বা ওই সময়কার অন্যান্য পত্রপত্রিকার কথা বলেন, প্রচুর পরিমাণে অনুসন্ধানী প্রতিবেদন হয়েছে। এবং সেই অনুসন্ধানী প্রতিবেদনের একটা বড় কারণ ছিল সাংবাদিকতা যারা আসতেন তাদের একটা পলিটিক্যাল মোটিভেশন থাকতো। পলিটিক্যাল মোটিভেশনটা সবসময় খারাপ করতে তা নয়, কিন্তু আমাদের এখানে ছেলেমেয়েরা পলিটিক্স করতে চায় না, কিন্তু পলিটিক্স হচ্ছে মানুষের চোখ খুলে দেয়, হ্যাঁ, মানুষকে বুঝতে শেখায়, মানুষকে ইডিওলজি তৈরি করে দেয়। মানুষের ভিতরে গান্ধীজি বলেছেন যে আপনি যে চিন্তাটা থাকে সেই চিন্তাটাই একসময় বিশ্বাস এবং কাজে রূপান্তরিত হয়। আপনি যখন পলিটিক্যাল একটা চর্চার ভিতর দিয়ে আসেন তখন আপনি সংগঠন বোঝেন, মানুষ বোঝেন, উচিত অনুচিত এগুলো বোঝেন, ফলে আপনার পক্ষে অনুসন্ধানী কাজ করার সুযোগ সম্ভব হয়। পুলিশের উপর ডিপেন্ড করে থাকতে হয় না, আপনার শুধু র্যাবের উপরে ডিপেন্ড করে থাকতে হয় না, তখন আপনি নিজের আগ্রহ থেকে, তাগিদ থেকে কাজটা করেন। আমরা কিন্তু সাগর রুনির হত্যাকাণ্ডের একটি প্রকৃত অর্থে ইনভেস্টিগেটিভ রিপোর্ট কেউই করতে পারেনি। কেন পারেনি সে এক কঠিন প্রশ্নটা আমিও জবাব জানি না। আর একটা কারণ আমি মনে করি সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট নাই। অনুসন্ধানী প্রতিবেদনের পিছনে ইনভেস্ট করতে হবে। আপনি প্রতিদিন ওই যে একটু আগে আপনার এখানে আর একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে দেখছিলাম যে একদিনের নাটক তৈরি করে দাও, অল্প টাকায় 1 লাখ টাকা নাটক তৈরি করে দাও। ওরকম অনুসন্ধানী প্রতিবেদনও কিন্তু একটা ইনভেস্ট করতে হয়, সময় দিতে হয়, ইনভেস্ট করতে হয়। টেলিভিশনে সময় নেই, আজকেই রিপোর্ট করো, আজকেই ছাড়ো, আজকেই মার কাট। পত্রিকা হয়তো কোনো পত্রিকা, বেশিরভাগ নয়, কোনো পত্রিকা হয়তো একটু সময় নিয়ে কাজ করছেন, তারা ভালো করছেন, তাদের কথাই সবাই আলোচনা করে, তাদের পত্রিকা রিপোর্ট নিয়ে আমরা টেলিভিশনগুলো মাতামাতি করি, ঠিক আছে। সেই জায়গাটাতেও কিন্তু এডিটোরিয়াল পলিসির দিক থেকে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ইনভেস্টমেন্টও নাই। আর একটা জিনিস আমি মনে করি যে কেউ হয়তো বা ইনভেস্ট করলো, কাজ করলো, পলিটিক্যাল কমিটমেন্ট থেকে বা অন্য যে কোনো কমিটমেন্ট থেকে কাজটা করে উঠলো, দেখা গেলো রিপোর্টটা অন এয়ার হলো না, রিপোর্টটা পত্রিকা ছাপা হলো না। আর পেছন থেকে যিনি বিজ্ঞাপন দিচ্ছেন, পেছন থেকে যিনি ইনফ্লুয়েন্স করছেন পলিটিক্যালি, কমার্শিয়ালি, সোশ্যালি, রিলিজিয়াসলি, তিনি হয়তো এটাকে স্টপ করে দিতে পারছেন। এরকম ফোর্সগুলোও কিন্তু অনেক অ্যাক্টিভ আগের অনেক সময় তুলনায়। জি, আপনার কথা বুঝতে পেরেছি। আরশাদ ভাই, উনি যে বিষয়গুলো বলছিলেন, যে কারণগুলো, আপনারা তো প্রশিক্ষণ দেন আপনি বলছিলেন, তো এই ধরনের বিষয়গুলো কিভাবে মোকাবেলা করতে হবে, বা বিভিন্ন যে ঝুঁকিগুলো থাকে সেগুলো মোকাবেলার ক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দেন? প্রথমত হচ্ছে যে শুধুমাত্র প্রশিক্ষণ তো যথেষ্ট নয়। রাহুলদার কথায় একটা বিষয় উঠে এসছে যে অনুসন্ধানী সাংবাদিকতা ইনভেস্টমেন্টটা হচ্ছে একটা জরুরি বিষয়। তো সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে পেশাদারিত্বের জায়গায় আমাদের স্থানীয় সাংবাদিকেরা কতখানি আছেন এই মুহূর্তে, সেটি একটি প্রশ্নের বিষয়। কারণ হচ্ছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে স্থানীয় সাংবাদিক যারা আছেন তারা এটিকে সার্বক্ষণিক পেশা হিসেবে সবাই গ্রহণ করছেন না করবার কারণ আছে। কারণটি হচ্ছে তারা যথাযথভাবে এখান থেকে পারিশ্রমিক পাচ্ছেন না। এটি যেমন একদিকে সত্য, আবার অন্যদিকে সত্য যেহেতু এটি তাদের এক আংশিক পেশা, সেহেতু এখানে সার্বক্ষণিক পেশা হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করবার জন্য অনেকটাই পরিবর্তন হয়েছে। আংশিক পেশা সাংবাদিকতার অনেকটা পরিবর্তন হয়েছে এটা বলা যাবে না। এখন পর্যন্ত 2-1টি গণমাধ্যম ছাড়া সাংবাদিকদেরকে যথাযথভাবে পারিশ্রমিক প্রদান করেন, অনুসন্ধানী সাংবাদিকতার জন্য যে পরিমাণ তাদের ব্যয় এবং সময় দেওয়া দরকার, তার জন্য যে তাদের সাবসিডিটা দেওয়া দরকার সেটা দিচ্ছেন, এটা নিশ্চিত করে বলা যাবে না। আর একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হচ্ছে যে আমি একটু শেষ করি দাদা। সেই যে কারণে স্থানীয় সাংবাদিকতার যে জায়গাটি আমরা প্রত্যাশা করেছি, যে শক্তির জায়গাটি, সেটি এখন পর্যন্ত অর্জিত হয়নি। আপনাদের কাছে ফিরছি, আমার আরেকটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরে।